আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা বুয়েট ভর্তি পরীক্ষা 23-24 শিক্ষাবর্ষ উত্তীর্ণ 3 জন শিক্ষার্থীকে নিয়ে এসেছি। আমরা প্রথমেই আসলে ওদের কাছ থেকে ওদের একটু পরিচয়টা জেনে নিব। আমার বাম পাশে আমার নাম মোহাম্মদ মিশকাত রহমান। এবার বুয়েট ভর্তি পরীক্ষায় 106তম স্থান অধিকার। তোর কলেজ? নটরডেম কলেজ। আচ্ছা, ডানে আমার নাম মোহাম্মদ জান্নাতুন নাইম শুভ। বুয়েট ভর্তি পরীক্ষায় 236তম হয়েছি। আমার কলেজ নটরডেম কলেজ। আচ্ছা, আর আমার নাম দীপ্ত দেবনাথ। আমি বুয়েট ভর্তি পরীক্ষায় 183তম স্থান অর্জন করেছি এবং আমি নটরডেম কলেজে। আমরা প্রথমেই ওদের কাছে আসলে অনুভূতি ডেফিনেটলি ভালো, তারপর আসলে সবার কাছে একটু সংক্ষেপে তাদের অনুভূতিটা একটু জেনে নিব। তো মিশকাত বলো। অনুভূতি তো আসলেই ভালো যে আপনি বললেন। আর আমার বুয়েটের স্বপ্ন ছিল মোটামুটি 5 বছর, মানে ক্লাস 9 থেকে বুয়েটের স্বপ্ন। যেদিন রেজাল্ট দেয় সেদিন আসলে আমি আগে থেকেই জানতাম যে রেজাল্ট দিবে। আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনি আমাকে বলছে যে বুয়েটের টিচারের সাথে কথা হয়েছে, রেজাল্ট আজকে দিবে। ইফতারের আগে আমি ওয়েট করতেছিলাম, তো রেজাল্ট দিল। পরীক্ষা আমার মোটামুটি ভালোই হয়েছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে বুঝতে পারছি যে ইনশাল্লাহ হয়ে যাবে, তবে হয়তো টপ 100 হবে না, কারণ একটু ম্যাথে সিলি মিস্টেক করে আসছি। আলহামদুলিল্লাহ 106তম হয়েছি। আমার বাবা মাকে বললাম, তারা খুব খুশি, খুব ভালো। আলহামদুলিল্লাহ জীবনের মনে হয় সবচেয়ে ভালো টাইমটা এখন কাটাচ্ছি আর কি। শুভ, তোমার অনুভূতি? যখন আসলে রেজাল্টটা দিছে তখন আমি জানতাম না আর কি। আমি যা জানতাম হচ্ছে আগের দিন রেজাল্টটা দিবে, মানে আগের রাতে এরকম 9টা-10টার দিকে। তো এই রাতেই সব টেনশন করে ফেলছি। তারাবিতে যাই আমার পুরোটা সময় প্যালপিটেশন হয়েছে যে যাই দেখি রেজাল্ট দিল না। এদিন যখন সন্ধ্যার আগে রেজাল্ট দিল, তো লেখা ছিল ক পিডিএফ। তো ভাবছি ডিইউ এর রেজাল্ট, অত সমস্যা নাই। তো ঢুকে দেখি যে উপরে বুয়েট আন্ডারগ্রেড লেখা। আস্তে আস্তে সার্চ দিলাম, প্রথমে কয়েকটা অক্ষর লিখলাম, হ্যাঁ 2টা রেজাল্ট আসে। প্রথমটা আমার নাম, সেকেন্ড রেজাল্টটা দেখলাম যে আমার নাম 236, মানে পজিশনটা এক্সপেকটেশনের থেকে আরো ভালো আসছে। আচ্ছা আচ্ছা। আর আব্বু মূলত অনেক খুশি হয়েছে। দীপ্ত? যখন বুয়েট ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম তখন প্রশ্ন পেয়ে আমি এরকম ভেবেছিলাম যে আমার হয়তো চলে আসবে, এবং বাইরে এসে মাকে বলেছিলাম, মা চিন্তা করে না, রেজাল্ট পর্যন্ত অপেক্ষা। রেজাল্টের দিন আসতে আসতে আমার মা খুব চিন্তিত, আমার বাবা চিন্তিত, কিন্তু আমি চিন্তিত ছিলাম না আসলে। কিন্তু যখন রেজাল্টটা পেয়েছিলাম তখন আমি জানতাম না যে রেজাল্ট দিয়েছে। আমার বন্ধুরা আমাকে মোবাইলে জানালো যে দীপ্ত দেখো রেজাল্ট চেক করো, তোমার নাম আছে। এটা তো নিঃসন্দেহে একটা খুব ভালো অনুভূতি, তাই না? হ্যাঁ, আমি আসলে ভাবছিলাম যে আমার রেজাল্ট আমি নিজেই দেখি, আর কেউ জানালে এই কষ্টটাই রয়ে গেল যে আমি রেজাল্ট নিজে দেখতে পারলাম না। মানে অনেকে মনে করছে কি ওই দিন রেজাল্টটা হয়তো হবে, সবাই গেস করছে, কিন্তু ইফতার হয়ে গেছে, সময় হয়ে গেছে, তাহলে হয়তো ইফতারের পরে বা রাতে বেলায় রেজাল্ট দিবে, এরকম একটা আইডিয়া হয়ে গেছিল। তাই সবাই কিন্তু আমরাও যেমন ইফতার করতে যাচ্ছিলাম, তো আমি তো একদম ইফতার করতে যাওয়ার সময় রিক্সায় বসে রেজাল্ট দেখলাম। আচ্ছা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ তোমাদের মোটামুটি এইটাও বলা যায় যে যাদের এই যে টপ 200-300 থাকছে ওদের মোটামুটি আইডিয়া থাকে হয়তো চান্স হবে, পজিশনটা কিরকম হইতে পারে এটা নিয়ে একটা হয়তো ইয়ে থাকে আর কি। এখন হচ্ছে আমি একটু তোমাদের কাছ থেকে 3 জনের কাছে 3 রকমের প্রশ্ন, একটু গাইডলাইন গুলো, কারণ আসলে আগামী বছর যারা পরীক্ষা দিবে মানে 24 ব্যাচ, তো ওদের মধ্যে আসলে না এখন এডমিশন টেস্ট নিয়ে অনেক ধরনের প্রশ্ন, এবং এই মুহূর্তে এখনকার প্রেক্ষাপটে কি আসলে মিসগাইডেড হওয়াটা খুব সহজ স্টুডেন্টের জন্য। তো এই জায়গাগুলো যেন না হয়, তোমরা যদি এই জিনিসগুলো প্রপারলি সাজেস্ট করো, আমি এবার চেষ্টা করবো যে আমরা যতগুলো সাক্ষাৎকার নেবো সবগুলোর এই কি পয়েন্ট বা সাজেশন গুলো এক করে একটা ভিডিওতে দিতে, যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে কি বলতেছে প্লেসমেন্ট জন্য এই জিনিসটুকু দেখতে পারে। তো সেই থেকে আমি তোমাকে প্রথমে বলবো এটা একটা পপুলার কোশ্চেন, এই মুহূর্তের জন্য খুবই পপুলার কোশ্চেন, সেটা হচ্ছে আসলে নেসেসিটি অফ কোশ্চেন ব্যাংক। এটা নিয়ে অনেকেই কথা বলতেছে যে আমাদের তো অনেক কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, জিএসটি কোশ্চেন ব্যাংক, এইটা পড়ার দরকার আছে কি নাই, এটা নিয়ে একটা জনগণ হচ্ছে, বা তুমি আসলে কতটুকু পড়ছো এবং এটার আসলে উপকারিতা। ফার্স্ট অফ অল কোশ্চেন ব্যাংক তো মাস্ট। একটা স্টুডেন্ট যেখানেই চান্স পাক, সেখানে চান্স পাওয়ার জন্য মেইন যে বইটা আসলে কোশ্চেন ব্যাংক। তো সবাই এটা জানে যে কোশ্চেন ব্যাংকে আসলে বাইবেল বলা হয়। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটা আরো বেশি। কোশ্চেন ব্যাংক পড়ার যে সুবিধা সেটা হচ্ছে একই সাথে সে কনসেপ্ট ধরতে পারবে, যেহেতু টাইপ ওয়াইজ দেওয়া থাকে কোশ্চেন ব্যাংকে। সো কনসেপ্টটা সে বুঝতে পারবে, আর সেকেন্ড সে বুঝতে পারবে ওই ভার্সিটিতে, পার্টিকুলার ভার্সিটিতে কোশ্চেনটা আসলে কিরকম হচ্ছে। তো কোশ্চেন ব্যাংক মাস্ট সলভ করতে হবে। অনেকে যেটা করে যে কোশ্চেন ব্যাংক সলভ না করে আইআইটি যেটা এই বছরের সবচেয়ে বেশি ক্রেজ ছিল, যদি এই বছরের কোশ্চেনটা দেখি বুয়েটের, খুবই সহজ হয়েছিল, যে একদম আনএক্সপেক্টেড সহজ হয়েছিল, মানে আইআইটি যারা বলে তাদের তুলনায় আর ইতিহাসে। তো আসলে বুয়েটের যদি আমি কমন স্ট্র্যাটেজি বলি, তাহলে বুয়েট অলওয়েজ কনসেপচুয়াল। লাস্ট 2 বছর যদি আমরা দেখি খুব হার্ড কোশ্চেন হয়েছে, এবার ইজি কোশ্চেন হয়েছে, তাহলে বুয়েট আসলে কি বুঝাইতে চাচ্ছে? বুয়েট বুঝাইতে চাচ্ছে যে আসলে কনসেপ্টের উপর বেশি ফোকাস দিতে, যে আমার কনসেপ্ট যত ঠিক থাকবে, আমি আমার কঠিন হোক বা সহজ হোক, আমি আসলে পারবো ইনশাল্লাহ, চান্স আর হবে। তো আমার মনে হয় কোশ্চেন ব্যাংকের কথা যদি বলি, তাহলে কোশ্চেন ব্যাংক করা মাস্ট। অন্য যে কোনো কিছু করার চেয়ে কোশ্চেন ব্যাংকটা আসলে কম্প্যাক্ট থাকে। একটা ভার্সিটিতে কি আসছে বিগত বছরগুলো, এর মাধ্যমে আমি ওই ভার্সিটিতে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে বা কোন টপিকে টিচাররা ফেভারিট টপিকটা, এটা আসলে বোঝা যায়। আর একই সাথে আমার কনসেপ্ট গুলো আসলে ডেভেলপ ওখানে হয়ে যাচ্ছে। তো প্র্যাকটিস আর কনসেপ্ট একসাথে করার জন্য এটা একটা ভালো কথা বলছো, যে আসলে আমার তো প্র্যাকটিস করতে হবে। তো সেই ক্ষেত্রে একটা কোশ্চেন ব্যাংকে যদি আমার একটা চ্যাপ্টার 40-50টা ম্যাথ থাকে, প্রিলিমিনারি প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা
আমরা কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারি, বাট ইটস নট লাইক দ্যাট যে এখান থেকে হুবহুই প্রশ্ন আসবে। এটা একটা ধারণা প্লাস প্র্যাকটিসের জন্য পার্ট হতে পারে। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন করবো, এই মুহূর্তের একটা আরো জনপ্রিয় একটা কোশ্চেন, এটা হচ্ছে অনলাইন ভার্সেস অফলাইন। এটা নিয়ে একটা হিউজ কথাবার্তা হচ্ছে, বা স্টুডেন্টরা আসলে এটা নিয়ে। তো অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট এখন রিমোটলি অনেক জায়গা থেকে যখন স্টুডেন্ট প্রিপারেশন নেয়, সে অনলাইনেও আসলে প্রিপারেশন নিতে পারে, সেই ফ্যাসিলিটিস এখন আমাদের আছে। আবার কি অফলাইন কে প্রিফার করে? তোমার ক্ষেত্রে আসলে কি মনে হয়? ভাই, এটা আসলে স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। এখন আপনি যে কোচিং বা যে শিক্ষকের কাছে যাইতেছেন, এখন তো কোচিং এ র্যান্ডমলি টিচার দেয়, আপনার সবসময় ভালো মতো টিচার পাবেন না। তারপর অন্য ব্রাঞ্চে, যেমন রাজশাহীর ব্রাঞ্চ গুলাতে বা স্পন্দনের অন্যান্য অনেক ব্রাঞ্চে মানে মন মতো টিচার পাওয়া যায় না, যেমন সেন্ট্রালে যারা থাকে। তো এখন এটা অনলাইনে আবার পাওয়া যায়, অনলাইনে ওনারা বেস্ট টিচারটাকে চুজ করে। তো ওই বেস্ট টিচারটাকে চুজ করার মাধ্যমে তাহলে বেস্ট ভার্সনটাই পাওয়া যায় টিচিং এর। তো ওই এসেন্সটা পাওয়ার জন্য অনলাইনটা মানে সবসময় বেটার, কিন্তু আপনাকে রেগুলার স্টুডেন্ট হতে হবে। মানে ওরকম আপনাকে ধরে ধরে তো আর কেউ অনলাইনে বসাতে পারবে না, আপনার নিজের আর্জিতে আপনাকে বসতে হবে, নিজ ইচ্ছায়। হ্যাঁ, ওরকম স্টুডেন্ট হলে অনলাইন থেকে আপনি সবচেয়ে বেশি বেনিফিটটা পাবেন। অনলাইনে আরেকটা অসুবিধা যেটা হয়, ক্লাস জমে থাকে আর কি, যেহেতু একটা ফোর্স থাকে না বাইরে থেকে। নিজের যেটা হয় যে আসলে যারা অফলাইনে ক্লাস করে, তো এটা তো ওই টাইমেই করতে হবে, এটা কোনো আসলে বিকল্প নাই। আর একটা ডিমেরিট হচ্ছে যে ফ্রিকোয়েন্ট টিচার চেঞ্জ হইলে স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো অনেক সময় একটা স্টুডেন্ট হয়তো পার্টিকুলার একজনের ক্লাসকে বেশি প্রায়োরিটি দিচ্ছে বা বুঝতেছে, সেই ক্ষেত্রে হয়তো যে আসলে অফলাইন এক্সামের আসলে গুরুত্বটা কতটুকু, বা একটা স্টুডেন্টকে আসলে আমি অনেক স্টুডেন্টকে দেখি ইভেন 80% স্টুডেন্টই কিন্তু ফার্স্ট উইক বা সেকেন্ড উইক যাওয়ার পরে এক্সাম স্কিপ করা শুরু করে। তো এইটা আসলে তোমার দিক থেকে আসলে সাজেশনটা কি হবে? আসলে অফলাইন এক্সাম হচ্ছে ইজ লাইক এ বুস্টার। এটা যদি তো আপনি হচ্ছে অফলাইনেই দেন, তাহলে নিজের মধ্যে একটা কম্পিটিশন কাজ করবে। চারিদিকে দেখবো যে আমার সামনে এত এত স্টুডেন্ট আছে, এই কম্পিটিশন এদের সাথেও, কম্পিটিশন নিজের সাথেও। এখন অনলাইনে এটা হয় না, অনলাইনে ঘরে বসে লোকজন চিটিং করে পরীক্ষা দিতে পারে। আর এখন তো চ্যাট জিপিটি যোগ হয়েছে, প্রশ্ন কপি করে দিলে অনেক ধরনের আইডিয়া পেয়ে যাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমরা আসলে যেটা বুঝলাম যে ক্লাস কন্টেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট তার প্রেফারেন্স অনুযায়ী অনলাইন অফলাইন চুজ করতে পারে। এক্সামের ক্ষেত্রে আসলে অফলাইন এক্সাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসলে একটা ভর্তি পরীক্ষা ভালো করার জন্য কনসিস্টেন্সিটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা আজকের এই ভিডিওর একদম লাস্ট টপিকে, সেটা হচ্ছে সংক্ষেপে একটু স্পন্দনের সাথে তোমার পথ চলা। স্পন্দনের সাথে আমার একাডেমিক থেকেই পথ চলা শুরু, মানে আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থেকে স্পন্দনের পথ চলা শুরু। আর মডেল টেস্ট গুলো দিয়েছিলাম স্পন্দনে একাডেমিকে। আর তারপরে যদি অ্যাডমিশনের কথা বলি, অ্যাডমিশনের জার্নিটা আসলে খুবই ভালো ছিল, একাডেমিকের চেয়ে অ্যাডমিশনের জার্নিটা খুবই স্মুথ ছিল। স্পন্দনের স্পেসিফিক যদি আমি গুণের কথা বলি, তাহলে তাদের কোশ্চেন প্যাটার্ন আর হচ্ছে কোশ্চেনের মান, প্রত্যেকটা কোশ্চেন একজন স্টুডেন্ট দেখলেই বুঝতে পারবে যে কোশ্চেনটা আসলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আসছে নাকি এটা নিজে অ্যানালাইসিস করে বানানো হয়েছে। স্পন্দনের প্রত্যেকটা কোশ্চেন ছিল যে একটা না একটা ট্রিক থাকবে। যদি একটা ছেলে আনকনসিয়াসলি যদি এমনি করে যায় যে নর্মাল একটা ইয়ে অনুযায়ী, তাহলে সে ভেতরের ট্রিকটা বুঝতে পারবে না, যেটা অ্যাকচুয়ালি বুয়েট ভর্তি পরীক্ষায় হয়। যে অনেকে দেখা যায় যে ইজি বলতেছে কিন্তু আসলে আলটিমেটলি চান্সই পায় না, কারণ সে ভেতরের ট্রিকটা বুঝতে পারে না। স্পন্দনের মোস্ট অফ দা কোশ্চেন এরকমই হইতো যে ভিতরে একটা ট্রিক থাকতো। সো আমি কোশ্চেনের জন্য বলবো যে স্পন্দন ইজ বেস্ট। আর এক্সাম গুলা অলওয়েজ দিতে চেষ্টা করতাম। ক্লাস গুলো জোশ ছিল, বিশেষ করে শিশির ভাই ক্লাসের কথা যদি বলি, তার ম্যাথের থিওরি গুলা কম বেশি থিওরি, তারপরে স্ট্রেট লাইন আর অ্যাডভান্স প্রবলেম গুলো আসলে অনেক ভালো ছিল, যেগুলো আসলে বুয়েট ভর্তি পরীক্ষার জন্য অনেক কাজে দেয়। আর যদি কমন তো আসলে আসবে না কখনোই, কিন্তু ওই যে কনসেপ্ট ডেভেলপ আর হচ্ছে ওই যে আইডিয়া তৈরি হয় ওটা, হ্যাঁ, আর প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য তো এটা মাস্ট আসলে লাগছে। ওকে, সংক্ষেপে যদি তুমি একটু বলতা যে তোমার স্পন্দনের সাথে আসলে পথ চলাটা কেমন ছিল? স্পন্দনের সাথে আমার মানে আগে তো শুনতাম হাবিবের সাথে আমি ক্লাস করছি 2টা বছর, তো হাবিব স্পন্দনে ক্লাস করে, তাহলে স্পন্দন একটা ভালো কিছু হবে। মানে স্পন্দন একদম হাবিব কিন্তু স্পন্দন হওয়ার আগে থেকে স্পন্দন হয়। দিস ইজ ইম্পর্টেন্ট থিং, যেটা কিরকম আমরা যখন 9-এ পড়ে তো প্রাইভেট ব্যাচ গুলোতে পড়তো, তখন স্পন্দন হয় না, কিন্তু ওরা যখন 9-এর মানে তোমাদের ব্যাচটা যখন 9-এর অগস্ট মাস বা সেপ্টেম্বর মাসের দিকে আমরা স্পন্দন শুরু করছি, অর্থাৎ 2019-এর অগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে? তো ওরা স্পন্দন, হাবিব তারপরে ফারিয়া এবার মেডিকেল 5th হয়েছে, ওরা আসলে আমাদের কাছে পড়া শুরু করছে হচ্ছে স্পন্দন হওয়ার আগে, স্পন্দন তারপরে হয়েছে। আচ্ছা, তো সেটার পরিপ্রেক্ষিতে তারপর দেখলাম যে স্পন্দন একাডেমিকে এইচএসসি মডেল টেস্ট লঞ্চ করলো, তা তো আমাকে ভর্তি করে দিল ওখানে মডেল টেস্টে। এখন এইচএসসি মডেল টেস্ট গুলোর ক্ষেত্রে স্পন্দন সবার আগে এটা লঞ্চ করছিল। তো এই ক্ষেত্রে একাডেমিকে যে গ্যাপ গুলা ছিল, মানে রেগুলার এক্সাম দেওয়ার ফলে গ্যাপ গুলো আমি ধরতে পারছিলাম, আর একাডেমিক গ্যাপ গুলো ধরে সেগুলো পূরণ করতে পারছিলাম, যার জন্য অ্যাডমিশনে যায় অতটা প্রবলেম হয় নাই। যেগুলো মানে করাইছে অ্যাডভান্স থেকে বেসিক, ওগুলোতে অত সমস্যা হয় নাই। তারপর তো অ্যাডমিশন চলে আসলো, অ্যাডমিশন হান্টে আমি পরীক্ষা দিছিলাম, তো ওখানে স্পন্দন আমাকে স্কলারশিপ দিছিল। তো ওখানে অ্যাডমিশনের সাথে
যুক্ত হই স্পন্দনে। তারপর ওখান থেকে আমি আপনাদের এক্সাম গুলো রেগুলার দেওয়ার চেষ্টা করতাম। উইকলি এক্সাম গুলো বিশেষ করে আপনাদের অনেক ভালো হতো। উইকলি এক্সামের কোশ্চেন গুলো একটু ডিফারেন্ট হতো। তারপর ওখান থেকে সব কোশ্চেন তো পারতাম না, একটু ডিফারেন্ট কনসেপ্টের কোশ্চেন, তো সলিউশন শিট নিয়ে যায় ওগুলা তারপর দেখতাম। তো ওগুলা দেখে দেখে সলভ করার চেষ্টা করতাম। তো এভাবেই তারপর বই ভর্তি পরীক্ষা, তারপর তো এখানে আপনাদের সাথে বসেছি। দীপ্ত? আমি আসলে এই বছর জানুয়ারি থেকে হচ্ছে স্পন্দনের সাথে যুক্ত হয়েছি। আচ্ছা। যদিও আমি গত বছর একটি পরীক্ষা দিয়েছিলাম, যে বললো অ্যাডমিশন হান্ট, সেখানে আমিও স্থান অর্জন করেছিলাম। আমার ঠিক স্থানটা মনে নাই, হয়তো 48 হতে পারে। সেখান থেকে আমার হচ্ছে স্পন্দনের সাথে একটা নাম যুক্ত হয়ে গেছে এবং বছর জানুয়ারিতে এসে হচ্ছে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট গুলো দেওয়া শুরু করেছি। এবং এভাবেই স্পন্দনের যে এই যে সলিউশন শিট ওইগুলো দেখতাম, ওগুলো দেখে আমার কিছু কনফিডেন্স হতো। যেগুলো পারতাম না ওগুলো নিয়ে আমি চিন্তা করতাম না, কারণ জানি যে একটা প্রশ্ন এরকম থাকে, এই জন্য আমি এগুলো নিয়ে প্যারা খাইনি। এভাবে স্পন্দনের সাথে আমি আস্তে আস্তে চলতে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে পরীক্ষা দিয়েছি, এমএসসির আগে পরীক্ষা দিয়েছি, তারপরে বুয়েটের আগে পরীক্ষা দিয়েছি। ইনশাআল্লাহ এখন আমি বুয়েটিয়ান। আচ্ছা, ঠিক আছে। তো ওদের তিনজনের সাথে আসলে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো। তোমাদের তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের সামনের পথ চলা অনেক সুন্দর হবে।